আমরা আজকে অনলাইন অ্যালগরিদমস করব। স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? জি স্যার, পাচ্ছি। তো আমরা দেখি অনলাইন অ্যালগরিদম কি। অনলাইন ইয়েতে কম্পিটিশনে হলো ইনপুটটা, যেটা আমরা বলি ইনপুট আমাদের কাছে একসাথে আসতে পারবে না আর কি, একসাথে থাকবে না, মানে গ্র্যাজুয়ালি আমরা ইনপুট পেতে থাকবো এবং পাস্ট যে ইনপুট গুলো আছে সেই ইনপুট এবং কারেন্ট ইনপুট নিয়ে আমাদেরকে ডিসিশন নিতে হবে। এটা হচ্ছে অনলাইন অ্যালগরিদম। আমরা ইনসারশন সর্টের কথা চিন্তা করতে পারি। ইনসারশন সর্টে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি ডাটাগুলো যদি পাই, একটার পর একটা ডাটা আসছে এবং ডাটাটাকে আমরা তার প্রপার পজিশনে বসাচ্ছি। এটা একটা নেচার হচ্ছে অনলাইন অ্যালগরিদমের। ইনসারশন সর্টটাকে তোমরা চিন্তা করতে পারো অনলাইন অ্যালগরিদমের মতো। এখানে যেটা বলা হচ্ছে, অনলাইন কম্পিটিশন algorithm must produce a sequence of decisions that will have an impact on the final quality of its overall performance. Each of these decisions must be made based on past events and without secure information about the future. Such an algorithm is called an online algorithm. আমাদের অনলাইন অ্যালগরিদমের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যদি আমরা দেখতে চাই, আমরা শেয়ার মার্কেটের ক্ষেত্রে চিন্তা করতে পারি। সেখানে আমাদের পাস্ট রেকর্ড গুলো রয়ে গেছে, অন্যান্য মানে এ পর্যন্ত অতীতে কোন শেয়ার কিভাবে তাদের দাম প্রাইস ফ্লাকচুয়েট করেছে, কিরকম ভাবে চেঞ্জ হয়েছে, সেই ইনফরমেশন গুলো আমাদের জানা আছে এবং আমরা আজকের প্রাইসটাও জানতে পারছি। কিন্তু আমাকে আজকে ডিসিশন নিতে হবে যে আমি আসলে কোন শেয়ারটা কিনবো কিংবা কোনটা বিক্রি করব। এবং এই যে বিক্রি করা শেয়ার কেনা বা বিক্রি, এর যে ইম্প্যাক্ট, এটা কিন্তু ফিউচারে হবে। হয়তো আমি লস করতে পারি, গেইন করতে পারি, এটা হতে পারে। কিন্তু আমার আজকের পর্যন্ত ডাটা আমার জানা আছে এবং পাস্ট ডাটা আমাদের আছে। এই আজকের ডাটা এবং পাস্ট ডাটা, এটার উপর বেস করে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা আসলে কিনবো কি কিনবো না, কিংবা কোনোটা বিক্রি করবো কিনা। কিন্তু এইটার যে আমরা অ্যাকচুয়াল যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু আমাদের ফিউচারে হবে। এইটাই হলো একটা প্র্যাকটিক্যাল তোমার অনলাইন অ্যালগরিদমের বৈশিষ্ট্য। ঠিক এখান থেকেই তোমরা চিন্তা করতে পারো। অনলাইন অ্যালগরিদমের সাথে খুব ক্লোজলি রিলেটেড আরেকটা অ্যালগরিদম আছে, আরেকটা মডেল আছে, সেটার নাম হচ্ছে স্ট্রিমিং অ্যালগরিদম। তোমরা হয়তো নাম শুনে থাকবে। স্ট্রিমিং অ্যালগরিদমটা আবার কি? এটা কিন্তু হলো ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে দিয়ে অনেক ইনফরমেশন বা ডেটা পাস করে যাচ্ছে। যখন যে ডাটা তোমার সামনের উপর আসবে, সেটাকে তুমি প্রসেস করবা। এটা হচ্ছে স্ট্রিমিং অ্যালগরিদম। একটা সার্টেন পিরিয়ড টাইম স্লট তোমার জন্য থাকবে ওই ডাটাটাকে প্রসেস করার জন্য কিংবা ওই ডাটা থেকে ইনফরমেশন কালেক্ট করার জন্য। তারপরে ডাটাটা পাস হয়ে চলে যাবে তোমার সামনে থেকে। তারপরে কিন্তু ওই ডাটার উপরে আর তুমি কিছু করতে পারবে না এবং আবার নতুন ডাটা তোমার কাছে সামনে আসবে এবং সেই ডাটার উপরে। এবং এখানে হচ্ছে তোমার পাস্ট ডাটা তুমি কিন্তু ইউজ করতে পারছো না, যেটা স্ট্রিমিং অ্যালগরিদমে। পাস্ট ডাটা আমরা ধরে নিচ্ছি জিরো মেমোরি, মানে পাস্ট ডাটা সে স্টোর করে রাখছে না। তোমরা ইয়েতে চিন্তা করতে পারো রাউটারের ক্ষেত্রে, নেটওয়ার্কের, যেখানে হচ্ছে যে ইনফরমেশন আসছে এবং সে ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়ে তাকে প্যাকেটটাকে পাস করে দিচ্ছে। তো এই ধরনের অ্যালগরিদম যে মডেল, সেটাকে বলা হয় স্ট্রিমিং মডেল। স্ট্রিমিং মডেল। তবে অনলাইন অ্যালগরিদমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা এখানে পাস্ট ডাটা, এটাকে আমরা ব্যবহার করব। আমরা যে ডাটা পর্যন্ত আছে সেই ডাটাগুলোকে আমরা ব্যবহার করব, কারেন্ট ডেটা যেটা আছে সেটাকে ব্যবহার করব। এও কিন্তু আমাদের ডিসিশন নিতে হবে যার ইম্প্যাক্টটা ফিউচারে থাকবে। এইটা হলো আমাদের অনলাইন অ্যালগরিদমের বৈশিষ্ট্য। তোমাদের কি কাছে কি ক্লিয়ার হয়েছে কিছুটা অনলাইন অ্যালগরিদম কি? Yes, sir. এখন অনলাইন অ্যালগরিদমের যেমন রিকোয়ার্ড ইমিডিয়েট ডিসিশন টু বি মেড ইন রিয়েল টাইম, এক্সাম্পল ডিসিশন মেকিং ইন ফিনান্সিয়াল মার্কেট, পেজিং ইন ভার্চুয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। পেজিং তোমরা হলো অপারেটিং সিস্টেমে পড়েছো এবং সেখানে দেখেছো পেজিং কিভাবে কাজ করে। আমরা পেজ ফল্ট হওয়ার পরে আমরা কি করি, মেইন মেমোরি থেকে কিছু একটা পেজ হয়তো ইয়েতে ক্যাশ মেমোরিতে রিপ্লেস করা হয়।
কিন্তু সেখানে কতগুলো আছে আমরা তো জানি না। এর পরের যে রিকোয়েস্টটা, সিপিইউ যে রিকোয়েস্ট পাঠাবে সেই রিকোয়েস্টটা কোন পেজের উপরে। দেখা গেল যে পেজটাকে আমরা রিপ্লেস করে নতুন নিয়ে আসলাম, যেটাকে রিপ্লেস করা হলো ওইটাকেই আবার করছে, আবার ওইটাকেই রিকোয়েস্ট আসছে। সুতরাং এখানে যে সিনারিও যেটা আসে পেজিং এর ক্ষেত্রে, পেজিং যে অ্যালগোরিদম গুলো তোমরা পড়েছো, এখানে হচ্ছে আমাদের অনলাইন সিনারিও, অনলাইন অ্যালগোরিদমের যে সিনারিও সেটা পেজিং এ আমরা দেখেছি। পেজিং তোমরা করেছো, তবে এখানে আমরা এই কোর্সে যদি সুযোগ হয় তাহলে আমরা হয়তো পেজিং এর উপর আরো রিগোরাস অনলাইন কিভাবে অ্যালগোরিদমের অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা দেখব। রাউটিং ইন কমিউনিকেশন নেটওয়ার্কস। রাউটিং এন্ড কমিউনিকেশন নেটওয়ার্কস, এখানে যেটা আমরা বললাম, এখানে স্ট্রিমিং একটা মডেল আছে। আর যদি ইনফরমেশন গুলো রাউটার স্টোর করে রাখে তাহলে সেটা অনলাইনের মধ্যে পড়ে যাবে। এখন আমাদের ইয়েতে অনলাইন অ্যালগোরিদমস এর যে এভাবে ডেফিনিশন দেওয়া যায় কি, অনলাইন অ্যালগোরিদমস আর অ্যালগোরিদমস দ্যাট নিড টু মেক ডিসিশনস উইদাউট ফুল নলেজ অফ দ্য ইনপুট। ফুল ডেটা সেট আমাদের কাছে নাই। দে হ্যাভ ফুল নলেজ অফ দ্য পাস্ট, অতীতের আছে, বাট নো নলেজ অফ দ্য ফিউচার। এটা হচ্ছে আমাদের অনলাইন অ্যালগোরিদমস এর ডেফিনিশন, যেটা এখন ধরে আমরা ডিসকাস করলাম। তো অনলাইন অ্যালগোরিদম যখন আমরা অ্যানালাইসিস করি তখন হচ্ছে আমরা আসলে এর পারফরমেন্স মেজার করি। পারফরমেন্স মেজার প্যারামিটার আছে যেটা ভিন্ন। তোমরা গত দিনে প্রেজেন্টেশনের সময় অনেকেই অনলাইন অ্যালগোরিদম প্রেজেন্ট করেছো, হয়তো দুই একটা গ্রুপ দেখলাম, কিন্তু তোমরা আসলে কম্পিটিটিভ অ্যানালাইসিস বা কম্পিটিটিভ রেশিও সম্পর্কে কিছু বলোনি। আসলে অনলাইন অ্যালগোরিদম যদি আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে যে প্যারামিটার অ্যানালাইসিস করতে হয় সেটা হচ্ছে কম্পিটিটিভ রেশিও। For this type of problem, we will attempt to design algorithms that are competitive with optimal offline algorithm. The algorithm that has perfect knowledge of the future. ধর আমার যদি এইভাবে চিন্তা করতে হবে, আমার যদি ফুল ডেটা সেট একবারে দেওয়া থাকতো তাহলে আমি একটা অপটিমাল অফলাইন অ্যালগোরিদম সেখানে ব্যবহার করতে পারতাম। সেইটা দিয়ে যে পারফরমেন্স যে এটা পাবো আর কি, সেইটার সাথে আমি যে ডিসিশনটা নিচ্ছি সেই ডিসিশনের যে কম্পিটিটিভ ইয়েতে রেশিও, সেই বা যে সেই ডিসিশনের ইয়ের সাথে যে রেশিও, সেইটাই সেইভাবেই আমরা আসলে কম্পিটিটিভ অ্যানালাইসিস করে থাকি, এবং এইটাই হচ্ছে কম্পিটিটিভ রেশিও। এখন যদি আমরা দেখি কম্পিটিটিভ রেশিওর ডেফিনিশন, কম্পিটিটিভ রেশিওর ডেফিনিশন হচ্ছে কম্পিটিটিভ রেশিও যে কোনো একটা অ্যালগোরিদমের কম্পিটিটিভ রেশিও। এটা হচ্ছে যে আমাদের হচ্ছে একটা ইনপুট আই দিচ্ছি, এআই, এইটার জন্য হচ্ছে আমার অ্যালগোরিদমের যে কস্ট বা যেটা হবে, আর যদি আমাকে যদি ফুল ডেটা সেট আগে দিয়ে দেওয়া হতো তাহলে হচ্ছে আমি আমার কোনো অফলাইন অপটিমাল অ্যালগোরিদম দিয়ে কম্পিউট করে যে সলিউশনটা পেতাম সেটা হচ্ছে অপটিমাল আই। এই রেশিও গুলো কিন্তু আমরা একটু পরেই দেখব, এই রেশিও কিন্তু ইনস্ট্যান্স চেঞ্জ হওয়ার সাথে সাথে এই রেশিওটা ভেরি করবে। এই রেশিওর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাকেই আমরা ওই অ্যালগোরিদমের কম্পিটিটিভ রেশিও বলবো, সেটাকেই আমরা ওই অ্যালগোরিদমের কম্পিটিটিভ রেশিও বলবো। আমরা কতগুলো নিউমেরিক্যাল এক্সাম্পল নিয়ে আসলে তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আমাদের AI বাই অফ আই, এই রেশিওটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে, এই রেশিও আই এর ভ্যালু চেঞ্জের ফলে এটা চেঞ্জ হয়ে যাবে, এবং সুতরাং এখানে তোমার এইটা রেশিও যেটা হবে সেইটার হলো ম্যাক্সিমাম, যেটা সেইটাই হচ্ছে কম্পিটিটিভ রেশিও। আমরা এখন একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে যাই এবং সেখানে আমরা এই রেশিও ক্যালকুলেট করি, তাহলে হচ্ছে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আমরা খুবই প্রথমেই অনলাইন অ্যালগোরিদমের জন্য স্টার্টিং এই সবাই যে প্রবলেমটা নিয়ে চিন্তা করে বা প্রবলেমটার ডেসক্রিপশন দেয় সেই প্রবলেমটাই আমরা দেখছি। এই প্রবলেমটা হলো স্কি রেন্টাল প্রবলেম। তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে এই প্রবলেমটা সম্পর্কে। স্কি রেন্টাল প্রবলেম, এটা কি প্রবলেম? এটা হচ্ছে রেন্ট বাই প্রবলেম। আমি একটা কিছু রেন্ট করব না কিনবো, এইটা। তো এখানে যেটা বলা হচ্ছে যে ইউ আর গোয়িং skiing for an unknown number of days, assume that renting skis cost 500 টাকা per day and buying skis costs 1500 টাকা। তুমি যদি স্কি এর সেটটা যদি প্রতিদিন ভাড়া নিয়ে স্কি করতে চাও তাহলে 500 টাকা করে দিতে হবে, আর যদি তুমি একবারে স্কি সেটটা কিনতে চাও তাহলে তোমাকে 1500 টাকা দিতে হবে।
every day you have to decide whether to continue renting skis or for one more day or buy a pair of skis. If you know in advance how many days you will go skiing, you can decide your minimum cost. The question is what to do when you do not know in advance how many days you will ski. এখানে তুমি হয়তো গেছো প্ল্যান করে যে তুমি 7 দিন ওখানে থাকবা, মানে স্কি জোতে 7 দিন থাকবা এবং সেখানে তুমি স্কি করবা, কিন্তু দেখা গেল যে যাওয়ার পরেই হচ্ছে কোনো জরুরি কাজে তোমার পরের দিনই চলে আসতে হলো, তাহলে তুমি তো স্কি করতে পারছো না আর কি, কিংবা কোনো ইয়েতে হলো, কিংবা তুমি মনে করেছো যে একদিনে তুমি জাস্ট স্কি কে প্র্যাকটিস করার জন্য কেমন লাগে এটা দেখার জন্য ওখানে গেছো, তারপরে দেখা গেল যে বেশ তোমার মানে ভালো লাগছে, তুমি পরের দিনও স্কি করলা, তারপরে মনে হলো না আরো একদিন স্কি করি। এইরকম ভাবে যদি তুমি স্কি জোতে কয়েকদিন ধরে স্কি করতে থাকো, তাহলে দেখা যাবে যে তোমার প্ল্যানটা হয়তো একদিনের জন্য গেছো, তুমি হয়তো বেশ কয়েকদিন স্কি করছো, তুমি আগে থেকেই ডিসিশনটা নিতে পারছো না। মানে তাহলে এখন তোমার কি অ্যালগোরিদম ফলো করবা তুমি এখানে, এটা হচ্ছে প্রবলেম। প্রবলেমটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? Yes, sir. বুঝতে পারছি। এখন আমরা দেখি, আমরা 3টে অ্যালগোরিদম চিন্তা করি, এর জন্য 3টে অ্যালগোরিদম ইউজ করি এবং সেই 3টে অ্যালগোরিদমের জন্য কম্পিটিটিভ রেশিও ক্যালকুলেট করি। খুবই সিম্পল এটা, যাতে জাস্ট কম্পিটিটিভ রেশিও সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য আসলে আমরা এই প্রবলেমটা ইউজ করে থাকি, এবং এই অনলাইন অ্যালগোরিদমের স্টার্টিং আসলে সবাই এই প্রবলেমটা দিয়েই শুরু করে। এখানে আমরা যদি দেখি তাহলে এখানে হচ্ছে বেস্ট অ্যালগোরিদমটা কি হবে। আমাদের স্কি রেন্টাল প্রবলেমটাকে আমরা এইভাবে প্রবলেমটাকে ডিফাইন করি যে ইনপুট হচ্ছে সিকোয়েন্স 1 1 1 1 মানে হচ্ছে আমি হচ্ছে ওই দিনের জন্য স্কিতে গেলাম, আমি স্কিতে যাওয়া মানে 1 আসা। তো এই কতগুলো 1 আসবে, উই ডু নট নো হাউ মেনি ওয়ান্স এখানে থাকবে, এটা আমরা জানি না। অ্যাকশন হচ্ছে পে ফর সিঙ্গল টাইম অর গো ফর ফ্রি ড্রাইভ। আমি প্রত্যেক বারের জন্য আমি কিনবো ওই যে 500 টাকা করে ইয়েতে কিনবো, মানে ভাড়া নিব 500 টাকা করে করে, আর গো ফর ফ্রি ড্রাইভ অর্থাৎ আমি একবারে কিনে নিব আর কি, কিনে নিয়ে 1500 টাকা দিলে তুমি যতবার খুশি স্কি করতে পারবা। এইটা হচ্ছে হলো তোমার প্রবলেম ডেসক্রিপশন। আমরা দেখি কিছু অ্যালগোরিদম। অ্যালগোরিদম 1 বলা হচ্ছে অলওয়েজ পে ফর ওয়ান টাইম। যখনই আমি স্কি করব আমি হচ্ছে ওই রেন্ট নিব 500 টাকা দিয়ে। অ্যালগোরিদম 2 ফ্রি ড্রাইভ ফ্রম দ্য বিগিনিং। আমরা হচ্ছে একদম শুরু থেকেই আমরা ওই যে 1500 টাকা দিয়ে যে কেনার সেটা কিনবো। অ্যালগোরিদম 3 pay per time until 2 once and when the third one comes then free drive। এই থার্ড ওয়ানটা আসছে আসলে 1500 আর 500 রেশিও, মানে 3 বার কিনলেই তোমার 1500 হয়ে যাচ্ছে। যখন তুমি হচ্ছে 2 বার 500 500 করে ধরে কিনলা, আর হচ্ছে যখন তৃতীয়বারে তুমি যাচ্ছ মনে করতেছো যা এরপরে তো মানে বেশ ভালো লাগছে কি করবো আরো, সুতরাং আমি 1500 টাকা দিয়ে কিনে ফেললাম। এইটা হচ্ছে হলো আমাদের অ্যালগোরিদম। তাহলে এই 3টে অ্যালগোরিদমের আমরা কম্পিটিটিভ অ্যানালাইসিস করব, কম্পিটিটিভ রেশিও বের করব। অ্যালগোরিদম 1 হচ্ছে অলওয়েজ পে ফর ওয়ান টাইম, অ্যালগোরিদম 2 হচ্ছে ফ্রি ড্রাইভ ফ্রম দ্য বিগিনিং, অ্যালগোরিদম 3 হচ্ছে পে পার টাইম আনটিল 2 ওয়ান্স এন্ড হোয়েন দ্য থার্ড ওয়ান কামস দেন ফ্রি ড্রাইভ। এই 3টে অ্যালগোরিদম। এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রসিড করি। আমরা প্রথম অ্যালগোরিদমের কথা বলি। এখানে স্কি রেন্টালের অপটিমালটা আগে ক্যালকুলেট করে নেই। আমরা যদি একবার স্কি করি তাহলে অপটিমাল অ্যালগোরিদমটা কিন্তু কস্ট হবে 500। আমরা যদি 2 বার স্কি করি তাহলে অপটিমাল অ্যালগোরিদমের কস্ট হবে 1000। আমরা যদি 3 বার স্কি করি তাহলে অপটিমাল অ্যালগোরিদমের সলিউশন হবে 1500। আমরা যদি 3 অথবা 3 এর চেয়ে বেশি বার স্কি করতে থাকি তাহলে অপটিমাল অ্যালগোরিদম যেহেতু সিকোয়েন্স জানে, সুতরাং সে প্রথমেই 1500 টাকা দিয়ে কিনে নেবে। সুতরাং এই সময়ও অপটিমাল অ্যালগোরিদমের কস্ট হচ্ছে 1500। এটা ক্লিয়ার কিনা সবার কাছে? এটা তো ক্লিয়ার তাই না?
Yes, sir. আচ্ছা, তাহলে আমরা হচ্ছে স্কি রেন্টালের প্রথম অ্যালগরিদম 1, অর্থাৎ প্রত্যেকবারই আমরা কি করব, প্রত্যেকবারই হচ্ছে আমরা 500 টাকা করে করে কিনবো। তাহলে হচ্ছে প্রথমবার আমরা গেলাম, আমরা একবারের জন্য যদি হয়, ইনস্ট্যান্ট যদি একবারের জন্য হয়, তাহলে হচ্ছে আমাদের অপটিমাল রেশিও হচ্ছে 500/500। এখানে দেখো একবার কিনলে আমার কস্ট, একবার স্কি করলে আমার কস্ট দিতে হবে 500, দুইবার হলে 1000, তিনবার হলে 15,000, চারবার হলে 2000, এরকম ভাবে বাড়তে থাকবে। তাহলে ইয়েতে তোমার আমার অ্যালগরিদম A1 হচ্ছে অ্যালগরিদম 1, আমার যে অ্যালগরিদম, আর অপটিমালের রেশিও হচ্ছে 500। যদি আমি দুইবার স্কি করি তাহলে এই রেশিওটা হবে এটা, তিনবার স্কি করলে রেশিওটা হবে এটা 1, তিনবার পর্যন্ত 1 থাকছে। চারবার যদি স্কি করি আমি পে করছি 2000, কিন্তু অপটিমাল অ্যালগরিদম পে করবে 1500। এবং এইটা যখন বাড়তে থাকবে, আমি অনেকবার স্কি করব, তখন ধীরে ধীরে কিন্তু এই রেশিওটা কি হবে, রেশিওটা বাড়তে থাকবে। সুতরাং এইটা হচ্ছে হলো আমরা n টাইমস যদি করি 500 × n ডিভাইডেড বাই 1500, আসলে এটা n ভ্যালু যদি আমরা বাড়াতেই থাকি, তার মানে এইরকম কম্পিটিটিভ রেশিওকে বলবো আমরা ইনফাইনাইট কম্পিটিটিভ রেশিও। n যদি অনেক বাড়তে থাকে, ইনফিনিটি হতে থাকে, তাহলে এই কম্পিটিটিভ রেশিও হচ্ছে ইনফিনিটির দিকে চলে যাবে। তো এইরকম কম্পিটিটিভ রেশিওকে আমরা বলি ইনফাইনাইট কম্পিটিটিভ রেশিও। অনেক সময় ল্যাঙ্গুয়েজে বলা হয় দ্য অ্যালগরিদম ইজ নট কম্পিটিটিভ, দ্য অ্যালগরিদম ইজ নট কম্পিটিটিভ। এখানে আমরা দেখলাম যে ইনফিনিটি কম্পিটিটিভ রেশিও হচ্ছে ইয়েতে ইনফিনিটি। আমরা আসি এখন হচ্ছে 2 নাম্বার অ্যালগরিদম। 2 নাম্বার অ্যালগরিদম হচ্ছে A1 হচ্ছে 1500, A2 হচ্ছে 1500, A3 হচ্ছে, সব সময় আমরা প্রথমেই কিনে নিছি, প্রথমেই যদি কিনে নেই তাহলে এরকম হবে। তাহলে হচ্ছে হলো আমাদের এখানে প্রথমবার যদি কম্পিটিটিভ রেশিও এটা হচ্ছে 3, দ্বিতীয়বার হচ্ছে হলো তো আমার 3/2, তারপরের বার কম্পিটিটিভ রেশিও হবে 1, এবং তারপরে কম্পিটিটিভ রেশিও হচ্ছে আমাদের সব সময় 1ই থাকবে। এখন এইগুলোর মধ্য থেকে ম্যাক্সিমাম হচ্ছে এই অ্যালগরিদমের কম্পিটিটিভ রেশিও, এইগুলোর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম যেটা, সেটাই হচ্ছে এই অ্যালগরিদমের কম্পিটিটিভ রেশিও। তাহলে এখানে কম্পিটিটিভ রেশিও কত, 3, তাই না? এরপরে আমরা অ্যালগরিদম 3 তে যাই। অ্যালগরিদম 3 তে হচ্ছে হলো আমাদের প্রথমে হচ্ছে 500 কস্ট লাগলো, দ্বিতীয়বারও আমি দিলাম, কিন্তু তৃতীয়বারে গিয়ে আমি কিনে ফেললাম। তৃতীয়বারে কেনার ফলে আমার যেটা প্রায় দাঁড়ালো সেটা হচ্ছে 2500 টাকা, তার কারণ আগে 1000 দিয়েছি, পরে 1500 টাকাতে কিনলাম, তাহলে 2500 টাকা। এখন হচ্ছে এরপর থেকে আমার কস্টটা 2500ই থাকবে আর কি। আর হচ্ছে অপটিমালের ক্ষেত্রে প্রথমে 1, তারপরে 1, তারপরে হচ্ছে এখানে হচ্ছে হলো ইয়েতে 25,100/1500, এবং এর পরে আমার কিন্তু এই রেশিওটাই থাকবে সব সময়, এবং এই রেশিওগুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে 1.67। তাহলে এইটা হচ্ছে কম্পিটিটিভ রেশিও। তা আমাদের কাছে কিন্তু কম্পিটিটিভ রেশিও ক্লিয়ার হয়েছে নাকি? সবাই বুঝতে পারছো তো কম্পিটিটিভ রেশিওর ডেফিনিশন? Yes, sir. আসলে যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমের মতো এই যে অপটিমালটা, আমরা এখানে স্কি রেন্টালের ক্ষেত্রে অপটিমালটা জেনে যাচ্ছি, যার জন্য কম্পিটিটিভ রেশিওটা কম্পিউট করাটা খুব সহজ হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন অনলাইন অ্যালগরিদমের রিয়েল ইয়েতে অন্যান্য প্রবলেমগুলোতে, এটা খুবই সিম্পল একটা ইয়েতে এক্সাম্পল, সিম্পল একটা মডেল, আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের কম্পিটিটিভ এটা অপটিমালটা আমাদের নন, কিন্তু আসলে কিন্তু অপটিমালটা নন থাকে না, যার জন্য এখানে আমাদের এই কম্পিটিটিভ অ্যানালাইসিসটা বেশ কঠিন হয়ে পড়ে। তার কারণ হচ্ছে আমাদেরকে ওইরকম অপটিমালের বাউন্ড বের করে নিতে হয়, বের করে নিয়ে তখন আমাদের রেশিও বের করতে হয়। সুতরাং আমরা কিন্তু সবসময় অপটিমাল অ্যালগরিদমের যে কস্ট, এইটা আমরা
জানি না, আমরা যদি মানে তখন জানলে আমাদের এই কম্পিটিটিভ রেশিওটা বের করাটা খুব সহজ। আর অপটিমালের কস্টটা জানলে তো আগে থেকে জানলে তো আমরা সেই অপটিমালি ফলো করতাম। সুতরাং অপটিমালটা সবসময় আমাদের জানা নেই। তো এইটা হচ্ছে ইয়েতে আমাদের এখানে হচ্ছে অপটিমাল কম্পিটিটিভ রেশিও আমরা যেটা দেখলাম এটাই হচ্ছে ডেফিনেশন। তো অপটিমাল ইজ নন ইনসিডেন্টাল প্রবলেম and there are some problems for which we do not know the optimal solution, আমরা যেখানে অপটিমাল সলিউশন জানি না। তা এখন কোশ্চেন হচ্ছে হাউ টু কম্পিউট কম্পিটিটিভ রেশিও, সেক্ষেত্রে আমরা কিভাবে কম্পিটিটিভ রেশিও বের করব। আমরা এরকম একটা প্রবলেম নিয়ে এখন শুরু করি। আমরা জাস্ট প্রবলেমটা ডিফাইন করব আজকে, হয়তো পাওয়া যাবে না, কমপ্লিট করার টাইম পাওয়া যাবে না আজকে। আমরা প্রবলেমটা অ্যানালাইসিস করি। এটা হলো লিনিয়ার লিস্ট সার্চ প্রবলেম। লিনিয়ার লিস্ট সার্চ প্রবলেম, given a set of items in a list where the cost of accessing an item is proportional to the distance from the head of the list, যেমন ধরো লিঙ্ক লিস্ট, অর্থাৎ হচ্ছে যে কোন একটা আইটেম আমি এই লিস্টে অ্যাক্সেস করব, এইটা যখন অ্যাক্সেস করব তখন হচ্ছে প্রথম থেকে কত দূরে যেতে হলো আমরা একটা একটা করে যাব, এইটাই হচ্ছে তার কস্ট। And the request sequence of accesses, the problem is to come up with a strategy of reordering the list so that the total cost of access is minimized. আসলে এটার ইয়েতে তোমরা দেখো গুগল সার্চ যখন করো, তুমি যদি একটা পার্টিকুলার আইটেম সার্চ করতে থাকো এবং তারপরে দেখো একটা বড় লিস্ট চলে আসে, তো এই লিস্টের অনেক পরে গিয়ে তুমি হয়তো কোন একটা লিস্ট ইয়েকে তোমার যেটা ইন্টারেস্টেড তুমি সেটাকে ক্লিক করে অ্যাক্সেস করলা। তুমি খেয়াল করে দেখবা তার পরবর্তীগুলোর সময়ে তুমি যখন আবার লিস্ট সার্চ করো তখন কিন্তু তুমি যেটা খুঁজছিলে সেটা কিন্তু উপরের দিকে চলে আসে। তো এইটাই হচ্ছে এখানকার প্রবলেম, যে আমরা এইটাকে এই লিস্ট সার্চ প্রবলেমটাকে আমরা একবার অ্যাক্সেস করার পরে আমরা এইটাকে কিভাবে রিঅর্ডার করতে পারি লিস্টটাকে, যাতে করে হচ্ছে টোটাল যে আমার সিকোয়েন্স অফ অ্যাক্সেস থাকবে এই টোটাল সিকোয়েন্স অফ অ্যাক্সেসের কস্টটা মিনিমাইজ হবে। প্রবলেমটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। তা আমরা এই প্রবলেমটা এখানে বেশ ইয়ে আছে, যেমন হচ্ছে হলো যে ইনপুট ধরো ইনিশিয়াল লিস্ট 1 2 3 এরকম এন, আমরা এইভাবে আইটেমগুলোর নাম সিকোয়েন্স অফ রিকোয়েস্ট i1 i2, এইভাবে আমরা কোন একটা আইটেম হচ্ছে ij কে সার্চ করলাম, গোল হচ্ছে মিনিমাইজ দ্য টোটাল কস্ট। স্ট্র্যাটেজি, এখন হচ্ছে স্ট্র্যাটেজি আমাদের সব অ্যালগরিদমেরই স্ট্র্যাটেজি থাকবে যে মুভ এক্সেস আইটেম ফরওয়ার্ড, মুভ এক্সেস আইটেম যেটাকে আমি এখন এক্সেস করছি তার সামনের দিকে নিয়ে আসবো, সামনের দিকে কোথাও নিয়ে আসবো। এমন হতে পারে যে সামনেরটাকে প্রথমেই সবসময় সামনে নিয়ে আসছি, সবসময় সামনে নিয়ে আসছি, যেটা এক্সেস হলো ওইটাকে এই লিস্টের সামনে নিয়ে আসবো এবং ধরে নিব যে সে এইটা আবার এক্সেস করবে, সেই জন্য লিস্টের সামনে নিয়ে আসবো। তো এখন সুতরাং আমি যে এখন যে অ্যালগরিদম গুলো আমরা চিন্তা করবো সবগুলোর স্ট্র্যাটেজি হচ্ছে যে আইটেমটাকে সামনের দিকে নিয়ে আসা। কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে সামনে কত দূর আনবো, এক ঘর আগে আনবো নাকি একের সবার সামনে আসবো নাকি মাঝে আনবো, এইটা কোনটা ভালো হবে, এটা হচ্ছে প্রবলেম। কোশ্চেন হচ্ছে হাউ মেনি পজিশনস, এটা হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনিশন হচ্ছে লিনিয়ার লিস্ট সার্চ প্রবলেমের, লিনিয়ার লিস্ট সার্চ প্রবলেমের ফর্মাল ডেফিনিশন। তে এখানে হচ্ছে হাউ মেনি পজিশনস, দেয়ার আর মেনি পসিবল চয়েসেস, টু দ্য টপ, by 2 positions, by middle, etc. And if you move to the top, then the worst case you never access the element. তুমি সবসময়ই প্রথমে নিয়ে আসতেছো কিন্তু ওই এলিমেন্টটাকে আর কখনোই অ্যাক্সেস করছো না, তো এইটা হচ্ছে ওয়ার্স্ট কেস হতে পারে, এইটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। আমাদের মনে হয় সময় প্রায় শেষের দিকে হয়ে আসছে। কত সময় স্যার? 34 বাজে। আচ্ছা, তো আমরা দেখি যে লিনিয়ার লিস্ট সার্চ স্ট্র্যাটেজি, মুভ দ্য এক্সেস আইটেম ফরওয়ার্ড বাই 2 পজিশন, এই একটা অ্যালগরিদম, এইটা নিয়ে আমরা চিন্তা করি যে আমরা 2 ঘর পর্যন্ত আগাবো, মানে ফরওয়ার্ড বাই 2 পজিশন। আমরা যদি এটা করি তাহলে হচ্ছে হলো আমরা দেখাবো যে 2 পজিশন ইজ নট গুড। আমাদের দেখো এখানে যদি দেখি যে 1 2 3 এইভাবে লিস্ট আছে এবং আমরা সবসময় n কে আমরা এক্সেস করতে চাচ্ছি, প্রত্যেকবার n কে এক্সেস করতে চাচ্ছি। তাহলে হচ্ছে হলো প্রথমবার n, তারপরেও n, তারপরের বার হচ্ছে আমাদের কস্ট হবে n-2, তারপরের বার হচ্ছে আমাদের কস্ট হবে হচ্ছে হলো ইয়েতে
n মাইনাস তারপর 4 এরকম হবে, এবং যেটা হচ্ছে অ্যাকচুয়ালি অর n স্কয়ার। আর হচ্ছে অপটিমাল যদি অ্যালগোরিদম, আমি যদি জানতাম যে ওই আইটেমটাকেই আমি প্রত্যেকবার কল করব, তাহলে অপটিমাল অ্যালগোরিদম কি করবে, প্রথমবারই একদম টপ প্রথমে নিয়ে আসবে, সে নিয়ে এসে n+1+1 এরকম হবে, আমরা n সংখ্যা ইয়েতে যাই 2n, তাহলে কম্পিটিটিভ রেশিও হচ্ছে হলো n, বা এরকম ক্ষেত্রগুলোতে আমরা যেটা বলেছি ইনফিনিটি, ইফ n টেন্ডস টু ইনফিনিটি। সুতরাং এটা হলো কম্পিটিটিভ না, সুতরাং আমরা বলতে পারি যে মুভ দ্য অ্যাক্সেস আইটেম ফরওয়ার্ড বাই 2 পজিশন ইজ নট গুড। যে আমরা আসলে আজকে পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে আবার এটাকে কন্টিনিউ করব। 31 স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, হ্যাঁ, বলো। আমরা যদি n টাইমস হচ্ছে মানে জিনিসটাকে অ্যাক্সেস করার ট্রাই করি, তাহলে স্যার অপটিমালে হচ্ছে n প্লাস -1 হওয়া উচিত না? কোনটা? স্যার অপটিমালটা তো n, প্রথমে তো n বার হচ্ছে মানে n বার যাইতে হবে, তারপরের বার স্যার 1 এ চলে আসতেছে, সো হ্যাঁ, n হ্যাঁ। টাইমস এর জন্য n-1 টা 1 হবে, তাহলে টোটালে তো স্যার 2n-1 হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু এটা আমরা যেহেতু এখানে মানে ওয়ার্স্ট কেস বাউন্ড হিসেবে চিন্তা করছি, সেই জন্য আচ্ছা, একদম আচ্ছা। এই হিসেবে দেখা হয়েছে। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা। এখানে তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত থাকি। আমাদের নেক্সট ক্লাসে আমরা অন্যান্য এই প্রবলেমের অন্যান্য নিয়ে অপশন দেখে সেগুলো অ্যানালাইসিস করব। আমরা দেখি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই।